এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। অনর বিএনপিকে ফের ডেকেছেন প্রধান উপদেষ্টা। হাইকোর্টের রায় বাতিল, এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছেন জামায়াত। শীঘ্রই দেশে গণতন্ত্র ফিরবে, আশা খালেদার। ডিসেম্বরেই ভোটের প্রস্তুতি নিতে বললেন তারেক রহমান। ইসির ভূমিকায় আপিল বিভাগের উম্মা ইশরাকের এখন কি হবে? বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যা বললেন হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। রোববার একজন ট্রাইব্যুনাল রেজিস্ট্রার কার্যালয়ে তা দাখিল করেন প্রসিকিউশন। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 14 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছরের 14 অক্টোবর। 6 মাস 28 দিনে তদন্ত শেষ করে গত 12 মে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদন আসামিদের বিরুদ্ধে সুপারিশকৃত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায় সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। আগামী 24 জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও আজ রবিবার তা দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে গণ আন্দোলন রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ 8 পুলিশ সদস্যর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে দাখিলের পর আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 3 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দেশে চলিত বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে। তবে বিএনপি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এর দাবিতে এখনও অনড় অবস্থানে রয়েছে দলটি। গতকাল শনিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দেওয়া দলটির শীর্ষ নেতাদের বক্তব্য তা ফুটে উঠেছে। তারা বলেছেন, ডিসেম্বরের পর নির্বাচন অনুষ্ঠানের একটি যুক্তিও নেই। শুধু একটি নয়, কমপক্ষে 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। হাতে গোনা 4-5টি দল, বিশেষ করে 5 আগস্টের পর জন্ম হওয়া দলগুলোই শুধু এই সময়ের মধ্যে নির্বাচন চায় না। এমন পরিস্থিতিতে সংস্কার ইস্যুতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে ডেকেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার বিকেলে 3:30টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় ধাপের এই সংলাপের প্রথম দিনে কেবল প্রধান উপদেষ্টার বক্তব্য দিতে পারেন। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে যে রায় হাইকোর্টে দিয়েছিল, এক যুগ পর তা বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চে রোববার এ রায় দেয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এবং দলীয় প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতে ইসলামীর সামনে। শীঘ্রই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে বলে আশা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, খুব শীঘ্রই আমরা বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আইবি মিলনায়তনে দলের আলোচনা সভায় ভিডিও কলে যুক্ত হয়ে এই বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নির্বিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এই যাত্রার সুষ্ঠু শৃঙ্খলভাবে এগিয়ে চলতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের চেয়ারপারসন। তিনি বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বৃদ্ধহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে যাতে হয় সেই প্রস্তুতি নিতে বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত তারুণ্যর সমাবেশে তিনি বলেন, নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকে এই সমাবেশে প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এর মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরেকটু বাড়ালো বিএনপি। তারেক বলেন, আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমি বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এই সময় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্লোগান ধরেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুক, প্রিয় দেশবাসী বলুক, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। বিকালে 3:30টায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিকাল 4টায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই জটিলতা নির্বাচন কমিশন ভূমিকা নিয়ে উম্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালতে বলেছে, নির্বাচন কমিশন এক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের আপিল, কিন্তু তাতে ধোঁয়াশা কাটেনি। ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার সুযোগ পাবেন কিনা তা স্পষ্ট হয়নি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট জারির জন্য নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের কাছে যে মতামত চেয়েছিল তা নিয়ে উম্মা প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ বলেছে, সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ না করে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, অথচ সংবিধান অনুযায়ী উল্টো নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা মন্ত্রণালয়ের। বেঞ্চ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ দেয়। শুনানি শেষে নির্বাচন কমিশনের আইনজীবী ইয়াসিন খান বলেন, ইশরাকের বিষয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি। লিখিত রায় প্রকাশিত হলে আদালতের পর্যবেক্ষণ জানা যাবে। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, আদালত তাতে হস্তক্ষেপ করেনি বলেও মন্তব্য করেন এই আইনজীবী। কিন্তু এ মামলায় দুই পক্ষের আইনজীবী এ বিষয়ে দুই রকম কথা। বরিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালত যেহেতু বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে, তারা মনে করেছেন ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের আর কার্যকারিতা নেই। অন্যদিকে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গেজেট এখনও বহাল আছে। আমরা মনে করি সরকার তাকে শপথ পড়াবে, এটা সরকারের দায়িত্ব ছিল তাকে শপথ পড়ানো। শেখ হাসিনার পতনের অগ্রণী ভূমিকা রাখা তরুণদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে সাম্প্রতিক অনলাইন টকশোতে অভিযোগ এনেছে একটি রাজনৈতিক দলের প্রধান, যেখানে তিনি দাবি করেছেন এনসিপি পদ্মার অন্তরালে বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি করেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছানোর অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, দল হিসেবে এনসিপির প্রধান লক্ষ্যর কথা। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, এনসিপি কিন্তু পদ্মার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পদ্মার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরের নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগিজনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিশ্বস্তিতে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছানোর অভিযোগ নিয়ে হাসনাত লিখেছেন, আমরা আরও লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনায় এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এই ইমপ্রেশন তৈরির চেষ্টা হয় যে দল গোছানোর সাথে এনসিপি নির্বাচন পেছাতে চায়। অন্তঃপ্রকাশের পর থেকেই এনসিপির বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। নির্বাচনের ব্যাপারে এনসিপির অবস্থান তুলে ধরে হাসনাত বলেন, এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলে ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।
যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সংস্কারগুলো সম্পূর্ণ করতে হবে। হাসনাত আরও বলেন, এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পূর্ণ করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল।